ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন এভার কেয়ার হাসপাতালে। এবং এই হাদির উপর যে হত্যা চেষ্টা হয়েছে, যারা হামলা করেছে, 3 দিন পার হয়ে গেছে, এখনো তাদেরকে মানে সুনির্দিষ্টভাবে যাদের নাম আসছে, মূল আসামি বা মূল সন্ত্রাসী সে এখনো গ্রেপ্তার হয়নি। নানা ধরনের কথা আসছে, বিষয়গুলো আমরা আলোচনা করব। মূলত আজকের যে শিরোনাম দেখছেন যে বিপ্লবের সুবিধাভোগীদের কাছে বিপ্লবীদের জীবন রক্ষার আকুতি, অর্থাৎ বিপ্লবীরা যাদের ক্ষমতায় বসিয়েছে তারা বিপ্লবের অংশ ছিল না কোনোভাবেই। দু একজন হালকা একটু তারা বিপ্লবীদের ঘাড়ে চড়ে ক্ষমতায় বসেছে, বিপ্লবীদের কোন নিরাপত্তার বিধান করে নাই, বিপ্লবীদের পক্ষে জুলাই বিপ্লবকে যারা ধারণ করে নাই, এই বিষয়টি স্পষ্ট। তারই ধারাবাহিকতায় হাদির উপরে এই হত্যা চেষ্টা। তো বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আজকে আমার সঙ্গে আলোচনা করতে যোগ দিচ্ছেন আমার চ্যানেলের নিয়মিত অতিথি, প্রিয় মুখ মেজর শাফায়েত আহমেদ। শাফায়েত, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কয়েক ভাই, আপনাকে এবং আপনার দর্শকদের সবাইকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং দর্শক আমার সঙ্গে যোগ দিচ্ছেন মাকবুল রশিদ বান্না। তিনি ওসমান হাদি মিলে জুলাই বিপ্লবের সময়টায় খুব নিবিড়ভাবে কাজ করেছেন, পাশাপাশি তারা জুলাই বিপ্লবের পরবর্তী সময়েও বিভিন্ন ডকুমেন্টারি, প্রতিবাদী গান, এইসবের ক্ষেত্রে বিভিন্ন ভূমিকায় ছিলেন। বান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। তো প্রথমে আসলে আমি মাহবুব রশিদ বান্না, আপনি কিন্তু হাদির সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর রাখছিলেন। আপনি কিন্তু আপনার বাসা এবং হসপিটাল মিলেই কিন্তু গত কয়েকদিন ধরে আছেন। হাদির সর্বশেষ অবস্থা কি? আজকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার কথা, তার সর্বশেষ পরিস্থিতির একটা ব্রিফ নিয়ে আজকের মূল আলোচনা আমরা ঢুকতে চাই। যদি অ্যাম্বুলেন্সের কথা বলি, এয়ার অ্যাম্বুলেন্স আজকে 11:30 মধ্যে ল্যান্ড করার কথা বাংলাদেশের মাটিতে। তো সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আজকে 11টা থেকে 11:30 মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ল্যান্ড করবে, এবং এরপরেই আসলে ডিসিশন হবে হসপিটাল থেকে আবার কেয়ার থেকে যে কখন হাদিমকে মুভ করানো হবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। তো ইনশাল্লাহ আশা করছি আজকেই ভাইয়াকে নিয়ে যাওয়া যাবে বিদেশে। আর যদি শারীরিক অবস্থার কথা বলি তাহলে বলবো হচ্ছে অপরিবর্তিত। যদি আরেকটু এগিয়ে বলি তাহলে আগের থেকেও খারাপ। যখন যে শুরুতে যে অবস্থায় হাদিমকে অপারেশন করা হয়েছিল ডিএমসিতে, ঢাকা মেডিকেল কলেজে, সেটার পর থেকে আসলে অবস্থা যেভাবে আমরা আশা করেছিলাম যে হয়তো উন্নতি ঘটবে, সে হয়তো সেভাবে আসলে উন্নতি ঘটে নাই। তো এটাই আর কি, মানে খুব আশার কথা বলতে পারছি না, শুধু এতটুকুই বলতে পারছি, আশাটা এটাই যে মহান রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা যদি আমাদের উপর দয়া করে, রহমত করে, এই জাতির উপরে, এই আমাদের উপরে রহমত করেন, তাহলে কোন একটা মিরাকেলে হয়তো আমাদের ভাই ফেরত আসবে। এটা পৃথিবীতে অনেক মিরাকেল ঘটে, এরকম ডাক্তাররাও বলেছেন যে যখন ডাক্তারদের সাথে কথা হচ্ছিল আমাদের বিভিন্ন সময়, তখন ডাক্তাররা বলেছেন তাদের জীবনে অনেক মিরাকেল হয়েছে, তারা দেখেছেন অনেক মিরাকেলের সাক্ষী, যে এই রোগীর কোনোভাবে ফেরত আসার কথা না, সেই রোগী আর কি আল্লাহ ফেরত দিয়ে দিয়েছেন। তো আসলে সেই মিরাকেলের অপেক্ষাটাই আমরা আছি, যে আমাদের যে চান্সটা সেটা হচ্ছে আমাদের এখন এটাই হচ্ছে বিষয়। তো হাদি ভাইয়ের জীবন আছে, আমি এটা বলতে পারি আশার কথা, যে হাদি ভাই এখনো শাহাদাত বরণ করেন নাই, উনি এখনো জীবিত। এটাই খুব দুর্ভাগ্যজনক যে আমাদেরকে মানে বিপ্লবের 15-16 মাসের মাথায় এসে একজন বিপ্লবীর মানে বিষয়ে এই জাতীয় আলোচনা করতে হচ্ছে, তাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এবং দর্শক, আপনাদেরকে আমি বলতে চাই, শরীফ ওসমান হাদি কিন্তু আমার নিয়মিত অতিথি ছিলেন, বিভিন্ন ভাবে হাদি কিন্তু আমার সঙ্গে আমার এই চ্যানেলে যোগ দিয়েছেন। এটি গত 13 জুলাই 2025 অনুষ্ঠান। আমরা এখানে ছিল জুলাই বিপ্লবের 1 বছর উপলক্ষে অনুষ্ঠান। রসনা পাও আজকে যোগ দেওয়ার কথা ছিল, তিনি শেষ মুহূর্তে অন্য কাজে ব্যস্ততার জন্য যোগ দিতে পারেন নাই।
তো বাংলা ভাই সহ কিন্তু হাদি সহ আমরা কিন্তু ওখানে অনুষ্ঠান করেছি, এবং যখনই আমি আসলে বলেছি শরীফ ওসমান হাদিকে, ভাই একটু আসেন আজকে যোগ দেন, মানে যত কাজই থাকুক উনি কিন্তু কখনো বলেন না যে আজকে পারবো না বা না, এবং সবসময় তো স্পষ্ট ভাষী একজন মানুষ। এটা নিয়ে আমরা খুবই ব্যথিত এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। এবং আজকের যে শিরোনামটা বা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, সবাই আমি যদি আপনাকে আমার দেশে একটা নিউজ দেখাই, জুলাই বিপ্লবীদের বাঁচাতে না পারলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে, এটা হচ্ছে শিরোনাম। এবং এখানে আপনি যদি দেখেন, শরীফ ওসমান হাদির ছোট বোন মাসুমা, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন যে ওসমান হাদি সহ জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তার বোন মাসুমা। তো এটা আমার কাছে খুবই, কি বলবো, আমি খুব মানে মানে আমার কাছে ঠিক এই শিরোনাম, মানে এই বক্তব্যটা ঠিক অন্যরকম লাগলো আর কি, যে জুলাই বিপ্লবের সুবিধাভোগীদের কাছে জুলাই বিপ্লবীর পরিবার যে বলতেছে যে মানে বিপ্লবীদেরকে বাঁচাতে হবে। তো ভাই তোমাদেরকে বসানো হয়েছিল কেন? ভাই তোমরা যেখানে বসলা, কেন বসলা? তোমাদের প্রথম দায়িত্বটা কি ছিল? মানে সাফায়েত, আপনাকে আপনিও ধরেন বিভিন্ন সময়ে কিন্তু এই হাদিস সহ আমরা এই চ্যানেলে কথা বলেছি, আমরা আমাদের মতো করে বিশ্লেষণ করেছি। এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে, মানে সুবিধার কাছে বিপ্লবীরা জীবন রক্ষার আবেদন করবে? কি মনে করেন আপনি, কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ করণ ভাই। আমি আসলে আপনি যে কথাগুলো বলছিলেন, আমি আমার পক্ষে বান্না ভাই জানেন, কারণ আমরা আসলে আমি, বান্না ভাই, হাদি ভাই আমরা একসাথে একটা কাজ করেছিলাম, যার কারণে আমাদের সেই সময় থেকে আমাদের সম্পর্কটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে আমার পক্ষে আসলে আবেগ ধরে রাখাটা খুব মানে মুশকিল হয়ে যাচ্ছে। আমি নিজেকে খুবই শক্ত মনের মানুষ হিসেবেই আমি সবসময় জানি, কিন্তু আমার পক্ষে আসলে এই ধরনের পরিস্থিতিতে আবেগ ধরে রাখাটা খুব কষ্টের হয়ে যায়। আমি সর্বশেষ আপনার চ্যানেলে শেষ যে দুইবার এসেছিলাম, দুইবারে আমাদের সাথে হাদি ছিলেন। জুলাইতে আমি ছিলাম, সাথে রসনা আপা ছিলেন, হাদি ছিলেন, এবং তার আগে সম্ভবত ডিসেম্বরে আমাদের যে গানটা আমি, হাদি ভাই, তারপরে বান্না ভাই এবং আমাদের রাহাত শান্তনু ভাই, আমরা চারজনে মিলে যে গানটা তৈরি করেছিলাম, সেই গানের একটা প্রমোশনের জন্যই আমরা আপনার চ্যানেলে এসেছিলাম। আজকে আমি আবার আপনার চ্যানেলে এসেছি, আমি এসেছি, আমার সাথে বান্না ভাই আছে, কিন্তু আমার হাদি ভাই নাই। এটা আমি আসলে আমার চিন্তা করতে আমার 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 ভেতরটা খুব আমার মোচড় দিয়ে উঠছে আর কি। তো এখন আপনার প্রশ্ন যদি আমি দিতে চাই, আমি এখানে প্রথম কথা হচ্ছে যে এটা তো এই আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। কারণ তাদেরকে তো আমরা যে এত বড় বড় কথা বলে আমরা এই যে এত হাই প্রোফাইল মানুষজনকে নিয়ে আসলাম, তাদের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা খুব সামান্যই ছিল। আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবেন, যারা এই বিপ্লব বা অভ্যুত্থান যে নামে ডাকেন না কেন, আই ডোন্ট কেয়ার, এটার পেছনে আমাদের বাংলাদেশ থেকে এই ফ্যাসিজমের পতনের পেছনে যে মানুষগুলা কাজ করলো তাদের নিরাপত্তাটা নিশ্চিত করবেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, সময় মতো একটা ইলেকশন দিবেন, দিয়ে আপনারা চলে যাবেন। আপনারা এখানে এসে এত সংস্কার এত কথাবার্তা বলে, কিন্তু সেখানে বেসিক আপনাদের কাছ থেকে যে মানুষের যে প্রত্যাশাটা সেটা মানুষ পাচ্ছে না। তাহলে আপনারা আছেন কিসের জন্য? আমি জানি না, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এখনো গিয়ে পুলিশ লাইনের লঙ্গরখানায় মাংস বেশি না আলু কম উনি সেটা হিসাব করছেন, অথচ মানে সেখানে ওনার নাকের ডগায় এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। আমি শুধু জানতে চাই যে এটা যখন ঘটলো ঢাকায়, একদম ঢাকার মাঝামাঝি একদম প্রকাশ্য দিবালোকে এরকমটা ঘটনা ঘটে গেল, এরপরে ডিএমপি কি করেছে? ডিএমপি কি ঢাকার মোড়ে মোড়ে চেক পয়েন্ট বসিয়েছে? ঢাকা থেকে বের হওয়ার যতগুলো রাস্তা ছিল সেখানে কি চেক পয়েন্ট বসিয়েছে? বসে থাকলে কি বসিয়েছে, কবে বসিয়েছে, এটার অ্যাকশন কি হলো? এখান থেকে আমরা কাকে পাওয়া গেল? গোয়েন্দা সংস্থা যদি এখন তারা এই খবর বের করতে পারে যে তারা নাকি ময়মনসিংহ দিয়ে না কোন দিক দিয়ে পালিয়ে তারা আসাম চলে গেছে, এইটা যদি তারা বের করতে পারে, তাহলে এই যে এতটা রাস্তা তারা গেল সেটা তারা কিভাবে বের করতে পারলো না? আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি করণ ভাই, হাদির উপরে যে এরকম তার যে প্রাণের একটা হুমকি আছে এটা তো আমরা জানতাম, হাদি জানতো,
এবং হাদি একা না, হাদি এটা তো স্পেসিফিক ইনফরমেশন ছিল। হাদি, হাসনাত আবদুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদ, এরকম কিছু কিছু মানুষের ব্যাপারে তো স্পেসিফিক ইনফরমেশন ছিল, তারা সেটা জানিয়েছিল, বিভিন্ন জায়গাতে অথরিটিকে তারা জানিয়েছিল সরকার কি ব্যবস্থা নিয়েছে। আপনার মনে আছে কিনা জানি না, 2002 সালে সম্ভবত যখন এই যে ডক্টর হুমায়ুন আজাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন হামলা হলো, এরপরে কিন্তু এরকম অনেক মানুষকে, তখন বিএনপি সরকার ক্ষমতায়, এরকম অনেক হাই প্রোফাইল মানুষজনের কাছে সরকার থেকে প্রোঅ্যাক্টিভলি পুলিশ সিকিউরিটি পাঠানো হয়েছে। হুমায়ুন আহমেদ নিজে এটা নিয়ে গল্প লিখেছেন। উনি ওনার যে স্বভাব, ওনার যে উনি যেরকম হিউম্যান নিয়ে খুব মজা করে লেখেন, উনি সেভাবে লিখেছিলেন খুব মজা করে। একটা আমার গল্প বা সেই বইটার নাম মনে নাই, তিনি একটা বই লিখেছিলেন যে ওনার বাসায়, যে দক্ষিণ হাওয়া যে বাসায় ঢুকে দেখেন একজন আগন্তুক বসা। উনি জিজ্ঞেস করলেন যে আপনি কে? উনি বললেন যে স্যার, আমাকে ডিএমপি থেকে পাঠানো হয়েছে, আমি আপনার সাথে গার্ডম্যান হিসেবে থাকবো। এই রকমের প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা তো আছে বাংলাদেশের নজরে, এই বিএনপি গভর্নমেন্টই নিয়েছিল। তো আজকে এত বিপুল জনসমর্থন, তথাকথিত জনসমর্থন নিয়ে যে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসালাম, তাদের সেই প্রোঅ্যাক্টিভনেসটা কোথায়? যেখানে তারা স্পেসিফিক্যালি জানতো যে এইরকম কিছু মানুষের লাইফ রিস্ক আছে, তারা কি ব্যবস্থা নিয়েছিল আমরা জানতে চাই। আর এটা যে আজকে হাদিকে দিয়ে শুরু হয়েছে, কালকে যে আরেকজন হবে না, সেটার কি কি গ্যারান্টি আছে? আমরা এই জিনিসটা সরকারের কাছে মানে আমরা জানি না। এখন ওনারা এত কিছু করছেন, কি 16 ডিসেম্বরের প্যারেডে হাদির ছবি হেলমেটের মধ্যে এঁকে বিডিআর চেয়ারম্যান জাম্প করবেন, এগুলো করে কি লাভ? আজকে আপনি প্রধান উপদেষ্টা ওনারা ফেসবুকের পেজে হাদি কবিতা আবৃত্তি শেয়ার করছেন, করে কি লাভ? যখন আপনার কাছ থেকে তো এটা তো আপনার কাছ থেকে এটা আমরা চাই না। আমরা তো চেয়েছিলাম যে আপনি এই মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিত করবেন, সেটা কোথায়? মানে সাফাত ভাই, ওই যে ধরেন ওই যে মানে নতুন বোতলে পুরান মদ একটা কথা আছে না, ওই আপনি দেখেন এই যে ধরেন নাটকের শেষ কোথায় দেখেন, মানে কলিজা ছেড়ে যাচ্ছে সবার। উপদেষ্টাদের এক এক উপদেষ্টার চেহারা যদি দেখেন, রেজওয়ানা তো কান্নাকাটি করতেছে, মানে সবার বিষণ্ণ, সবার মানে আপনি পরীক্ষা দেওয়ার সময় পড়াশোনা করলেন না পরীক্ষার আগে, ফেল করার পরে আপনার একেবারে মানে কান্নাকাটি শুরু হয়েছে, আপনি সুইসাইড করতে যাচ্ছেন। আপনাকে বসানো হয়েছে কেন? আপনি গত 16 মাসে ভাই একটা সুনির্দিষ্ট আওয়ামী লীগের সন্ত্রাসী ধরা পড়ে নাই। আপনারা এই যে নিরাপত্তার ইস্যু, যেটা আমার ভাই, আমি সেই আপনাকে একটু ড্রাইভ করছি, এই যে নিরাপত্তা ইস্যুতে আপনি নিজেও তো যুক্তরাষ্ট্রে থাকেন, আপনি জানেন যে এখানে মাহফুজ উপদেষ্টা যে মাহফুজ আলম এসেছিল নিউ ইয়র্কে, তার উপরে হামলা হয়েছে। যখন ইউএনজিও জয়েন্ট অ্যাসেম্বলির জন্য যখন তাসলিম জারা আক্তার তারা যখন আসলো, তাদের উপরে হামলা হয়েছে। এবং এগুলো আমাদের গাফিলতিটা কাদের? সরকারের লোকজনের গাফিলতি, এমবেসির লোকজনের গাফিলতি, সরকারের রন্ধ্রে রন্ধ্রে আমরা গাফিলতি দেখছি। এটার এগেইনস্টে কি ব্যবস্থা নেওয়া আছে? একটা কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। ওই তো ধরেন ইউএনজিতে যে ঘটনা ঘটলো, সেই ঘটনার পরে ওই যে আমাদের এরা তো সবাই এখনো বহাল তবিয়তে আছে, এবং ইউএনজির এখানে তো ছাত্রলীগের ছেলেকে হায়ার করে আনা হয়েছিল মানে পরিকল্পিত ভাবেই মনে হয়। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে ধরেন আপনি গত 16 মাসে ছাত্রলীগের আওয়ামী লীগের একটা দুর্বৃত্ত ধরা পড়লো না, কিছু মানে মন্ত্রী এমপি ছাড়া, আপনার কাজটা কি করলেন আপনি? এই যে ছেলেটার ব্যাপারে বলা হচ্ছে যে এই হচ্ছে সম্ভাব্য মানে হত্যা চেষ্টাকারী, সে গত নভেম্বরে 2টা অস্ত্রসহ অ্যারেস্ট হলো, সে ফেব্রুয়ারির মধ্যে কিভাবে বের হয়ে গেল? মানে ডাকাতি এবং 2টা অস্ত্র, এই 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 অভিযোগের পরে সে 3 মাসে জামিন পাওয়া সম্ভব ভাই বাংলাদেশে? কিভাবে হয়েছে এটা? এটা ল মিনিস্ট্রি ইনভলভমেন্ট নাই আপনি মনে করেন? আইনজীবী, বিচারক, একটা চক্র এখানে কাজ করে নাই আপনি মনে করেন? তো আমরা কি এই জন্য এদেরকে বসাইছি নাটক দেখার জন্য? তো এখন মানে আমি বাংলা ভাই একটা আপনি একটু আপনার ইয়েটা একটু শেয়ার করেন, কারণ আপনি নিজে জুলাই বিপ্লবের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত ছিলেন, মাঠে ছিলেন, রাজপথে যেমন ছিলেন, আপনার কাজের মাধ্যমে ছিলেন। তো কি মানে আমরা কি এই জন্য এদেরকে বসাইছি ক্ষমতায় এইসব দেখার জন্য? দেখেন, আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিলাম, গতকালই মনে হয়, গতকাল আগের দিন, যে আমার অনেক কিছু বলার আছে, আমি অনেক কিছু বলতে চাই, অনেক কথা বলার আছে, যে কথাগুলা আমাকে বলতেই হবে, এবং যে কথাগুলো অনেকের কাপড় খুলে ফেলতে পারে। আমি মনে করি যে তাদের
তাদের সামনে যে একটা মুখোশ আছে সেই মুখোশটা পড়ে যেতে পারে। আমাদের মধ্যে থাকা কিছু মানুষ যারা হচ্ছে একটা ভং ধরে থাকে যে তারা হচ্ছে আমাদের লোক, আমাদের কাছের মানুষ, এই মানুষগুলোই আসলে সেই মানুষগুলো যে মানুষগুলো আসলে বেসিক্যালি এতদিন ধরে হাদির মতো মানুষকে, হাদির মতো দেশপ্রেমিককে হত্যাযোগ্য করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করছে আমি মনে করি। এবং ক্রমাগত ঘৃণা উৎপাদন থেকে শুরু করে একজন ফ্যাসিস্টকে, একজন খুনিকে হাদি না হয় 2টা গালি দিছে, 10টা গালি দিছে, আপনাকে তো দেয় নাই, কোন বিপ্লবীকে তো দেয় নাই, স্বাধীনতার পক্ষে বাংলাদেশ পন্থী কোন মানুষকে তো গালিগালাজ হাদি করে নাই। শুধু কয়েকটা গালি জি আমি চলে গেছিলাম। তো শুধু কয়েকটা গালির কথা উল্লেখ করে, হ্যাঁ, যেভাবে হাদির ইমেজকে নষ্ট করা হয়েছে। আপনি দেখেন কয়েকটা গালি বলে যে হাদি কথায় কথা বলে হাদি স্ল্যাং বলে। হাদি স্ল্যাং কাকে বলে? একজন গণহত্যাকারীকে বলে, একটা গণহত্যাকারী দলকে বলে, কিছু অসভ্য ইতর জানোয়ারকে বলে, যারা গত 17 বছর এই দেশটাকে একটা করদ রাজ্য বানায় রাখছিল আরেকটা দেশের, যারা ভারতের গোলাম বানাই ফেলছিল, তাদেরকে হাত গালিগালাজ করতো। এটা কি অন্যায়? আমি কি, আমার ভাইকে তুমি মারছো, আমার বোনকে তুমি মারছো, আমার দেশটাকে তুমি পরাধীন করছো, সার্বভৌমত্ব নষ্ট করছো, আমি একটা গালি দেওয়ার অধিকার রাখি না? আমি গালি দিলে আমি তার থেকেও নিকৃষ্ট হয়ে যাই। সোশ্যাল মিডিয়াতে একটা খুন আর একটা চুরিকে আপনি চাইলে পাশাপাশি একই পাল্লায় মাপায় নিয়ে আসতে পারবেন যদি আপনি সেটাকে প্রপারলি ক্যাম্পেইন করেন। একটা গণহত্যাকে আর চুরিকে পাশাপাশি এমন ভাবে ক্যাম্পেইনিং করবেন যে চুরিটা মনে হয় কম বেশি অপরাধ, দেখবেন যে গণহত্যাটা নিচে চলে গেছে, চুরিটা উপরে চলে আসছে। এদের মুখ দিয়ে আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখেন এদের মুখ দিয়ে এখন কিন্তু জুলাই গল্প বের হয় না, জুলাই যোদ্ধাদের কথা বের হয় না। অবশ্যই আমরা প্রত্যেকে নির্বাচন চাই, এই দেশের স্থিতিশীলতার জন্য খুব দ্রুত নির্বাচন দরকার, কিন্তু আপনি এই আইন শৃঙ্খলার মধ্য দিয়ে, এই পরিস্থিতির মধ্য দিয়ে আপনি নির্বাচন কি করে করবেন? এইটা তো কোনোভাবেই আপনি পসিবল করতে পারবেন না, তাহলে তো রক্তগঙ্গা হবে এই দেশে। বাংলা ভাই, আমি যদি আপনার সঙ্গে যোগ করি, আমার দেখলাম যে ওই যে জাতীয় ঐক্যমত্য কমিশন করলো, বিদেশি এমন নাগরিকদেরকে নিয়ে বসাই দিল, এরা এক একজনের এক এক ভাব, এক এক রকমের এক এক কিছু। যেদিন জুলাই সনদ স্বাক্ষর হবে সেদিন জুলাই বিপ্লবীরা লাঠিচার্জের শিকার হইলো। তারা যে দাবি করলো সেই দাবি এই স্বাক্ষরের 2 ঘন্টা আগে যায় তারা এটা কারেকশন করে ঠিক করে দিল। তো নির্বাচনের আগে ধরেন সন্ত্রাসী দমন, সন্ত্রাসী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, কোন ধরনের তৎপরতা আছে? কিচ্ছু নাই। তবে আপনি যে জায়গাটা ইঙ্গিত করলেন, ফ্যাসিস্টদের দোসররা সব এখন মিডিয়া কন্ট্রোল করতেছে, সবাই বসা, সবাই জাস্ট নানা কৌশলে চলে গেছে। আপনি তো আরো ভালো বলার কথা, একটু আপনার কাছ থেকে আর কি শুনি। আমি মিডিয়া সংস্কার কমিশন নামে একটা কি যেন একটা ঘোড়ার ডিম হয়েছে, ছাতার মাথা। এই ছাতার মাথার কোনো রেজাল্ট কি আপনারা কেউ দেখতে পান? এই ছাতার মাথার কি কোনো মানে কোন সুপারিশ আপনারা দেখতে পান যে এই দোষর ছিল, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সাহায্য করছে, এর শাস্তির বিধান করতে হবে, একে ধরতে হবে, এর আটকাইতে হবে, একে এইভাবে তাকে রিকনসিলিয়েশনের মধ্যে নিতে হবে, বা কোন একটা ওয়ে? কোনো কিছুই তো এটার ভিতরে নাই। আপনি মিডিয়া সংস্কার কমিশনের আলোচনাটা কোথায়? ওরা কি প্রস্তাব করছে? কয়টা মানুষ জানে বাংলাদেশের? নাকি সব জেনে নেওয়ার দায়িত্ব আমাদের? আপনারা মানে কথায় কথায় ড্রোন উড়াই দিতে পারেন, হাজারো হাজারে 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 ড্রোন উড়াইতে পারেন, এবং ড্রোন উড়াইয়া আপনারা মনে করছেন যে আপনারা বিপ্লব রক্ষা করবেন, জুলাইকে রক্ষা করবেন ড্রোন উড়ায়। এই যদি আপনাদের অবস্থা হয়, অবশ্যই অনেকগুলো ছবি, অনেকগুলো ডকুমেন্টারি, অনেকগুলো প্রয়োজন আমাদের জীবনে আরো দরকার ছিল, সংখ্যা তো অনেক কম হয়েছে। আমি তো এমনি স্ট্রেট ফরওয়ার্ড বলি যে আমার জীবনে দেখা মানে মাহফুজ তারপরে হচ্ছে নাহিদ, এই দুজন তো দুইটা ফিগার। নাহিদেরটা আমি অতটা বলবো না, আমি মাহফুজ সাহেবেরটা বলবো। পুরোপুরি একটা ব্যর্থ উপদেষ্টা, পুরো অ্যাবসলিউটলি ব্যর্থ একটা মানুষ, অ্যাবসলিউটলি। কোন একদিন আয়নার সামনে দাঁড়ায় লজ্জা পাওয়া উচিত তার, বেশরম। এবং আমি শুধু মাহফুজের কথা বলতেছি কেন, প্রত্যেকটা উপদেষ্টা যারা এই যে আমাদের ভাইদের রক্তের উপরে আজকে হাদি ফাইট করতেছে,
এই হাদি তোমাদেরকে সেভ করছে, এই হাদি তোমাদের পক্ষে বারবার বয়ান উৎপাদন করছে, বারবার তোমাদেরকে সেভ করছে, বলছে আমাদের সরকার আমাদের সরকার আমাদের সরকার, দেখেন ওদেরকে এতটা বললেন না, আচ্ছা ঠিক আছে, গালি দিয়ে আবার সেটাকে সে সলভ করছে, একটা খারাপ কথা বলছে আবার এটা একটা ভালো কথা বলছে, বলে সবসময় সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে। এই হাদি সবসময় তোমাদের ভ্যানগার্ড হয়েছিল, এই হাদিকে তোমরা মিনিমাম